নবাব সিরাজউদ্দৌলাই তাদেরকে ক্ষমতায়ন করেছিল, তার আশেপাশে রেখেছিল। এই আশেপাশের মানুষগুলোই তার উপরে সবচেয়ে বেশি রুষ্ট হয়েছিল এবং তার সাথে খারাপ আচরণগুলো করেছিল। এখানে যারা ছিল, এক নম্বর হচ্ছে মির্জাফর, তাকে বানানো হয়েছে সেনাপ্রধান। তাকে সেই পদ থেকে ষড়যন্ত্র করার দায়ে তার পদচ্যুত করার পরেও আবার 2 দিন পরে তাকে সেই পদে আবার শপথে বহাল করা হয়েছিল। মির্জাফরকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছিল। সে কোরআন ছুঁয়ে শপথ করছে, তার নবাবের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে, দেশের সার্বভৌমত্বের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে। কিন্তু এই বিশ্বাসঘাতক সেই কথাগুলো রাখে না, দিন শেষে সে বিশ্বাসঘাতকতা করেছে। এদেশের নেতাদের চরিত্র আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি। তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বিদেশে পড়াশোনা করে, সব বিদেশ, নিজে দেশে থাকে শুধুমাত্র বণিক শ্রেণীর মতো অর্থ আত্মসাৎ লুটপাট করার জন্য। যখনই কোনো বিপদে পড়ে, ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, তখন আর দেশে তাদের কোনো জায়গা হয় না, তারা বিদেশে চলে যায় আয়েশি জীবনযাপন করার জন্য। এ কারণেই তাদের সন্তান থেকে শুরু করে অধিকাংশ নেতারই ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে। জনগণকে তারা মন দিয়ে যদি ভালোবাসতো, এই দেশটার উন্নতি তো অনেক দ্রুতই হতো। কিন্তু আমরা সেই জিনিসটা খেয়াল করি নাই, লক্ষ্য করি নাই। আমরা এই পলাশি থেকে কয়েকটা বিষয় আমি জাস্ট এখানে আলোচনায় টু দ্য পয়েন্ট স্যারের যে প্রবন্ধ উপস্থাপন করেছেন সেখান থেকে আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে, 4টা পয়েন্ট নিয়ে মূলত আমি আপনাদের সামনে কথা বলবো। 1 নম্বর হচ্ছে পলাশির যুদ্ধ থেকে যে 4টা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদেরকে সতর্ক থাকা বা আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে বার্তাটা, তার 1 নম্বর হচ্ছে বাংলার জমিদার, তৎকালীন সময়ের যারা ছিল প্রধান জমিদার বা ধনিক শ্রেণী বা বণিক যারা ছিল বা বেনিয়া যারা এখানে ছিল, তারা দেশের স্বাধীনতার বিনিময়ে হলেও মুসলিম শাসনের অবসানকল্পে ইংরেজদের সাথে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাদের ধারণা ছিল ইংরেজদের সহায়তা করলে তাদের হাতে ক্ষমতা আসবে এবং সেই ক্ষমতা তারা খুব আয়েশি জীবনযাপন করবে, এই ক্ষমতা তারা গ্রাস করবে। অর্থাৎ তাদের ধারণা ছিল যে সিরাজউদ্দৌলার কাছ থেকে ক্ষমতাটা জাস্ট হস্তান্তর করার জন্য একটা বিদেশি শক্তির সহযোগিতা প্রয়োজন, আর যেহেতু এইখানে ইংরেজরা সহযোগিতা করতে বেশি প্রস্তুত, তাই তাদের সাথে এলাই হয়ে গেছে। এই জোটবদ্ধ যারা হয়েছিল, আপনারা অবাক হবেন যে নবাব সিরাজউদ্দৌলাই তাদেরকে ক্ষমতায়ন করেছিল, তার আশেপাশে রেখেছিল। এই আশেপাশের মানুষগুলোই তার উপরে সবচেয়ে বেশি রুষ্ট হয়েছিল এবং তার সাথে খারাপ আচরণগুলো করেছিল। এখানে যারা ছিল, 1 নম্বর হচ্ছে মির্জাফর, তাকে বানানো হয়েছে সেনাপ্রধান। তাকে সেই পদ থেকে ষড়যন্ত্র করার দায়ে তার পদচ্যুত করার পরেও আবার 2 দিন পরে তাকে সেই পদে আবার শপথে বহাল করা হয়েছিল। মির্জাফরকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছিল। সে কোরআন ছুঁয়ে শপথ করছে, তার নবাবের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে, দেশের সার্বভৌমত্বের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে। কিন্তু এই বিশ্বাসঘাতক সেই কথাগুলো রাখে না, দিন শেষে সে বিশ্বাসঘাতকতা করেছে। 2 নম্বর ছিল হচ্ছে জগৎ শেঠ, যিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী, বণিক এবং সাথে সাথে ব্যাংকার। এবং ব্রিটিশদের আগমনের পরে ফুলে ফেপে এই বণিক অনেক কোটি কোটি টাকার মালিক তিনি হয়ে গিয়েছিলেন। এরপরে ছিল হচ্ছে উর্মি স্যার, যিনিও একজন ইংরেজদের এজেন্ট ছিলেন এবং এজেন্ট হয়ে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অনেক টাকার মালিক হয়েছিলেন। রায়দুল্লভ, তিনি ছিলেন নবাবের সবচেয়ে ক্লোজ একজন কর্মচারী। রায়দুল্লভ অনেক যুদ্ধের কৌশলগুলো, তার কাছে যে চিঠিপত্রগুলো পলাশী যুদ্ধের সময় এসেছিল, সেই জিনিসগুলো গোপন করেছিল, নবাবের কাছে সেটা পৌঁছায় না, অথচ নবাব তাকে খুব বেশি বিশ্বাস করেছিল। এরপরে ছিল ঘসিটি বেগম, যার নাম মূলত মেহেরুন্নেসা বেগম। তিনি ক্ষমতার লোভে, যদিও তার কোনো সন্তান ছিল না, কিন্তু এই মহিলার ক্ষমতা লিপ্সা পুরা সমাজ পুরা সিস্টেমগুলোকেই নষ্ট করে ফেলেছিল। সে নিজের সন্তান ছিল না, কিন্তু আরেকজনকে ক্ষমতায় এনে ক্ষমতার লোভ সামলাতে না পেরে আরেকজনকে সাপোর্ট দিয়ে, বিশেষ করে আপনারা জানেন শওকত জংকে তিনি অনেক বেশি সমীহ করতেন এবং সাপোর্ট দিতেন, যার ফলশ্রুতিতে নবাবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও সিরাজউদ্দৌলা সেই দফায় শওকত জংকে হত্যা করেছিল এবং সেখানে সেই বিদ্রোহটা থামাতে পেরেছিল। বিনিময়ে পরবর্তীতে ঘসিটি বেগমকে আবার বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু বন্দিশালায় বসেও তিনি ষড়যন্ত্র অব্যাহত রেখেছিলেন। আরেকজন ছিলেন রাজা রায়বল্লভ, যিনি যাকে ঢাকার দেওয়ান করা হয়েছিল এবং নবাবের একজন প্রভাবশালী কর্মচারী ছিল। যখন নবাব বুঝতে পেরেছিল যে ইংরেজদের কনস্পাইরেসির সাথে রাজবল্লভ জড়িত রয়েছে, তখন তার হিসেব তলব করেছিল নবাব। এই হিসেব তলব করার পরে নবাবের হিসেব না দেওয়ার জন্য, যাতে না দিতে হয়, এজন্য তার সন্তান কৃষ্ণবল্লভের কাছে সকল সম্পত্তি সে দিয়ে এরপরে তাকে ইংরেজদের কাছে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল। কলকাতার আশ্রয়ে সে ছিল। নবাব সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের বলেছিল এই কৃষ্ণবল্লভকে তার কাছে ফেরত দিতে হবে, ইংরেজরা তখন দেয় নাই।
এই এই এটা ছিল একটা বড় সূত্রপাত, যেখানে নবাবের সাথে মূলত ইংরেজদের একটা বড় মানে বিবাদ শুরু হয় বা এটা স্টার্টিংটা হয়েছিল। দ্বিতীয় আর একটা বিষয় হলো, ইংরেজরা হিন্দু প্রধানদের মনোভাব বুঝতে পেরে তাদের স্বার্থ হাসিলের জন্য হিন্দুদের তারা পুরোপুরি ব্যবহার করেছিল। এই অঞ্চলে যখন বাণিজ্য করার জন্য অনুমতি লাভ করে ব্রিটিশদের অবস্থাটা কেমন ছিল, 1599 সালে যখন কয়েকজন ইংরেজ ব্যবসায়ী একসাথে হয়ে তারা ব্যবসা বাণিজ্য প্রসার করার জন্য চিন্তা করেছিল ভারতবর্ষে, তখন তাদের পুঁজি ছিল হচ্ছে 30,000 পাউন্ড, যেটা ইন্ডিয়ান হিসাব করলে তৎকালীন সময়ের মাত্র 25,000 রুপির সমপরিমাণ সম্পদ ছিল তাদের কাছে। এই অল্প টাকা নিয়ে পরের বছর রানীর কাছে তারা দ্বারস্থ হলো। রানী তাদেরকে অনুমতি দিল যে ভারতবর্ষে বাণিজ্য করার জন্য। তখন 1612 সালে এসে তৎকালীন সময়ের তারা সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্য করার অনুমতি লাভ করে। সমুদ্রপথে তারা প্রথম এসে সমুদ্র বন্দর সুরাটে তারা অবস্থান করে এবং সেখানে তারা প্রথম বাণিজ্য কুটির স্থাপন করে। সুরাটে তখন আরও অনেক ভারতীয় বণিক যারা ছিল, তাদের সম্পদের পরিমাণ এত ছিল যে মানে এই ইংরেজ বণিকদের কাছে যে 25,000 রুপি যে ছিল, তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি সম্পদের মালিক ছিল তৎকালীন সময়ের ভারতীয় যারা স্থানীয় বণিক যারা ছিল তারা। কিন্তু এই অল্প পুঁজি নিয়ে এসে ধীরে ধীরে কনস্পাইরেসি তারা করলো। সুরাটে তারা ঘাঁটি স্থাপন করার পরে প্রথম তারা যে কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়েছিল, সেই কর্মচারীর অধিকাংশই প্রায় সবাইকেই নিয়োগ দিয়েছিল হিন্দু, এবং তারা মনে করেছিল যে এই অঞ্চল মুসলমানরা শাসন করছে, সুতরাং হিন্দুদেরকে তাদের এগেইনস্টে যদি দাঁড় করানো যায় কনস্পাইরেসি থিওরির আন্ডারে, তাদেরকে যদি বোঝানো যায় যে তোমরা সাপ্রেসড হচ্ছ, সুতরাং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এই পরশক্তিটাকে তারা কাজে লাগাতে চেষ্টা করেছিল এবং তাদের ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই হিন্দুদেরকে প্রেফারেন্স দিত এবং মুসলমানদের এগেইনস্টে তাদের একটা বিক্ষুব্ধ মানসিকতা তৈরি করতে সক্ষম হয়েছে। এটা ছিল তাদের একটা বড় ধরনের কনস্পাইরেসি। তৃতীয় আর একটা বিষয় এই পলাশী থেকে আমাদের কাছে প্রতিভাত হয়, হচ্ছে নবাবের সকল দায়িত্বপূর্ণ পদ যেগুলো ছিল, যে নবাব যাদের উপর আস্থা রাখতো, বিশ্বাস রাখতো এবং যাদের উপরে এই দায়িত্বগুলো দিয়েছিল, এই সকল মানুষগুলো ছিল ষড়যন্ত্রকারী এবং কনস্পাইরেসিতে লিপ্ত। আপনারা জানেন পলাশীর যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ইংরেজদের সেনাবাহিনীর অবস্থান কতজন ছিল, এর এগেইনস্টে নবাবের বাহিনীর সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু কোনো বাহিনী যুদ্ধক্ষেত্রে কোনো ফাংশন করে নাই। একটা ছোট্ট বাহিনী যখন আক্রমণ করতো বা নবাব নিজেও যদি সেখানে অবস্থান করে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেন বা যুদ্ধ পরিচালনা করতেন, তাহলে হয়তো সিনারিওটা টোটালি ভিন্ন হয়ে যেত। কিন্তু আমরা দেখেছি এই বিশ্বাসঘাতকতার কারণে একটা বিজয়ী ময়দান মুসলমানদের হাতছাড়া হয়েছে। আর লাস্ট হচ্ছে পলাশীর যুদ্ধ ছিল, এটা তো মূলত যুদ্ধ না, এটা প্রহসনের যুদ্ধ বলা হয়। ইংরেজ বাহিনীর চেয়ে নবাবের বাহিনী বেশি হলেও প্রহসনের কারণেই মূলত পলাশীতে এই পরাজয়টা মুসলমানদের হয়েছে। এর পরের ইফেক্টটা আসলে কি ছিল? নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে তাকে তো পরবর্তীতে যখন হত্যা করা হয় 23শে জুন, এর কয়েকদিন পরেই 29শে জুন যখন মানে ইংরেজদের তল্পিবাহী এই মির্জাফরকে ক্ষমতায়ন করা হয়, তার কয়েকদিন পরে 3রা জুলাই সে 200 নৌকা ভর্তি সোনা চাঁদি এগুলো কলকাতায় সে প্রেরণ করেছিল উপঢৌকন হিসেবে। লর্ড ক্লাইভকে শুধুমাত্র উৎকোচ প্রদান করা হয়েছিল 2,34,000 পাউন্ড, শুধু লর্ড ক্লাইভকে। রাতারাতি লর্ড ক্লাইভ আঙুল ফুলে কলা গাছ, লন্ডনের বিশিষ্ট একজন ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। 10 বছরে মাত্র 1757 সাল থেকে 1766 সাল, এই 10 বছরে শুধু উৎকোচ প্রদান করা হয়েছে মুর্শিদাবাদ থেকে বা বঙ্গ, বাংলা, বিহার আর উড়িষ্যার যে সঞ্চিত সম্পদ ছিল সেইখান থেকে উৎকোচ প্রদান করা হয়েছিল 60 লক্ষ পাউন্ডের সমমূল্যের সম্পদ তাদেরকে প্রদান করা হয়েছিল। এটা আশ্চর্যজনক একটা বিষয়। শুধুমাত্র তাই না, 1 বছরে বার্ষিক যে কর ইংরেজরা আদায় করেছিল তার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়ে 2,20,00,000 পাউন্ড প্রতি বছর তারা কর আদায় করত মুসলমানদের কাছ থেকে বা এইখানের জমিদারদের কাছ থেকে। ব্রিটিশ ভারত শাসনের এই সময়ে বার্ষিক এক একজন কৃষকের গড় আয় ছিল হচ্ছে 38 থেকে 42 টাকার সমমূল্যে তৎকালীন সময়। তারা এই যে জমিদারদের মানে ব্রিটিশদের কর বা হচ্ছে বিভিন্ন ধরনের খাজনা টাজনা দেওয়ার পরে এভারেজে এক একজন কৃষকের কাছে থাকতো 13 থেকে 17 টাকা মাত্র।
এই 13 থেকে 17 টাকা দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করবে, 1 বছর কিভাবে চলবে এই হিসেব তাদের কষতে হতো। এটা ছিল তাদের জন্য চরম একটা অবমাননাকর একটা জীবনযাপন। কেননা মুর্শিদাবাদ এবং ঢাকা নগরী ছিল সবচেয়ে সমৃদ্ধের নগরী। যখন মোগল সাম্রাজ্য ছিল বা স্বাধীন নবাব যারা এই অঞ্চলটা শাসন করেছে, এই সময়েও এই অঞ্চলটাতে সমৃদ্ধের নগরী ছিল। 550 বছরের দুর্ভিক্ষ কি জিনিস বাংলার মানুষ তা কখনো দেখেনি। কিন্তু আশ্চর্য হলেও সত্য, তৎপরবর্তী ব্রিটিশ শাসনের মাত্র 13 বছর যেতে না যেতে এখানে আলোচনায় উঠে এসেছে 76-এর মনোত্তর হয়েছিল, যেটা 1770 সালে সংগঠিত হয়েছিল। এই 76-এর মনোত্তরের পেছনের ঘটনাটা হচ্ছে 1769 সালে এখানে যে ফসলগুলো উৎপাদিত হয়েছিল সব ফসল ইংরেজরা কিনে নিয়ে তারা তাদের সঞ্চিত করে রেখেছিল। 1 বছরের ব্যবধানে ওই ফসলগুলোই প্রসেসিং করে 7 গুণ 8 গুণ বেশি দামে এই কৃষকদের কাছেই তারা বিক্রি করত। টাকার অভাবের কারণে সাধারণ মানুষেরা যখন এই ফসলগুলো কিনতে পারতো না, তখন চরম দুর্ভিক্ষ দেখা দিল। এখানে দুর্ভিক্ষের অবস্থা ইংরেজরা তাদের লেখনীর মধ্যেই প্রকাশ করেছে। সেখানে তারা ওয়ারেন হেস্টিং তিনি প্রকাশ করেছেন, তার বক্তব্যে তিনি বলেছেন যে এইখানে দুর্ভিক্ষের কারণে 1,55,00,000 মানুষ, অর্থাৎ তৎকালীন বাংলা প্রদেশের বঙ্গপ্রদেশের 1/3 মানুষ খাদ্যের অভাবে সেখানে মৃত্যুবরণ করেছিল। সন্তান বিক্রি করে দেবে মানুষ, খাদ্যের অভাবে পেটে খাবার নাই, সন্তান লালন করতে পারছে না, সন্তানকে বিক্রি করে দিয়ে 1 মুঠো খাবার পাইলে সেইটার জন্য মানুষ প্রস্তুত, কিন্তু কার কাছে বিক্রি করবে, সেই সন্তান কিনে নিয়ে কে কাকে লালন পালন করবে, এই অবস্থা ছিল না। কুকুর জিগাল মানুষের, জীবিত মানুষ নড়াচড়া করতে পারে না, প্রাণ এখনো বের হয়নি, তাদের গোস্তগুলো টেনে টেনে খাচ্ছে। মানুষের শক্তি নাই হাত উঁচু করে যে সেটাকে তাড়িয়ে দেবে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। এটা ছিল তৎকালীন সময়ের মাত্র 13 বছরের ব্যবধানে এই সমৃদ্ধের এই মুর্শিদাবাদ নগরীর চেহারা বা অবস্থানগুলো। এটা অবাক করা একটা বিষয়। এই দুর্ভিক্ষ আমরা এই বাংলায় দেখেছি। ব্রিটিশরা তখন কলকাতায় আয়েশি জীবনযাপন করেছে, অথচ ডার্ক সিটি ছিল কলকাতা, উন্নতি হয়নি। কিন্তু ব্রিটিশদের যাতায়াতের জন্য সুবিধার কারণে তারা কলকাতা নগরীকে সমৃদ্ধ করেছিল। লর্ডরা সেখানে অবস্থান করত আর বাংলা থেকে লুটপাট করে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।